বন্ধুরা, আজকে আমি আমার আবার একটা জীবনের গল্প নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল। স্কিপ না করে প্লিজ ভিডিওটা তোমরা দেখো। কেন কি জীবনের গল্প আমি তোমাদেরকে যে বলছি সেটা যতই ছোট করতে চাইছি, একটু না একটু করে প্রত্যেকদিন বড় হয়েই চলেছে। তো কিছুটা সময়, তোমাদের মূল্যবান সময় ব্যয় করে আমার পেছনে প্লিজ তোমাদের ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম। ছোটবেলা থেকে আমি আমার বাবাকে ভীষণভাবে আইডলভাবে মনে করতাম। আমার আইডল ছিল আমার বাবা। তো বাবা খুব সুন্দর লিখতেন। বাবার সেই লেখা, হাতের লেখাটা বাবার এত সুন্দর ছিল, বাবার মতো আমার হাতের লেখা অবশ্যই নয়, কিন্তু বাবার যে এক একটা কাজ খুব নিপুণভাবে করতেন, সেগুলো প্রতিটা সে কাজকর্ম সব কিছু, মানে তার মধ্যে বলতে পারো স্কুলের জুতোতে রং করা, পিঠের সুতে মানে কেরসে সাদা রং করা থেকে আরম্ভ করে বই খাতাতে মলাট দেওয়া, তারপর মা যখন নিমকি তৈরি করতো সেই নিমকিগুলো কীভাবে কোনা কোনা করে কাটা, মানে ইচ অ্যান্ড এভরিথিং, মানে বাবার সব কিছু আমি রপ্ত করেছিলাম। এমনকি বাবাকে এতটাই আদর্শ মনে করে চলতাম যে বাবার তো মারাত্মক রাগ ছিল, সেই রাগটাও আমি রপ্ত করেছিলাম। আর আমার দিদি পুরো অপোজিট। আমার দিদি আমার মাকে ভীষণ ভালোবাসতো। আমার মায়ের তো প্রচুর গুণ ছিল, তো মায়ের সেই গুণগুলো আমার দিদি আবার নিয়েছিল, মানে পেয়েছিল বা রপ্ত করেছিল বলতে পারো। আমার মা যেমন চুপচাপ, কোনো রকমের কোনো অশান্তি ওসবের দিকে থাকতো না, শান্ত ছিল। ভীষণ যখন প্রচণ্ড মাথা গরম হয়ে যেত তখন তো ন্যাচারালি সবাই, মানে সে তো সবাই চিৎকার করবে, তাই না? তো সেরকম আমার দ্বিতীয় খুব শান্ত শিষ্ট, মানে ভীষণ ভালো মেয়ে ছিল। এক কথাই বলতে গেলে শান্ত শিষ্ট ল্যাজ বিশিষ্ট সেরকম। তো ভীষণই ভালো মেয়ে। আর আমার মাকে ও আবার আইডল মনে করে। আমার মা যেমন বিএ বিটি মানে পাশ করে স্কুল টিচার, তেমনি আমার দিদি বিএড মানে বিএ পড়ার সাথে সাথে এমএ বিএড হয়ে তাতে আবার স্কুলের টিচার, মানে সব কিছু আমার মায়ের আমি সব কিছু আমার দিদি রপ্ত করেছিল। তো আর আমার মাও মানে দিদির প্রতি দুর্বল ছিলেন। আর দিদি তো মা বলতে পাগল ছিল, আর আমি আমার বাবা বাবা করতে পাগল ছিলাম। আমার বাবা আবার আমাকে মাথায় নিয়ে ভীষণ নাচতো। এই হচ্ছে কথা। কিন্তু মানে অসুবিধাটা, মানে এই যে ব্যাপারটা আদর্শ হওয়ার ব্যাপারটায়, বা আমার বাবা আমাকে মাথায় নিয়ে নাচা, এই জিনিসটাতে বাদ পড়ল সেই দিন যেদিন আমি, বাবার মনের ইচ্ছে ছিল না, তারপরেও সরি বন্ধুরা, তারপরেও মানে এক প্রকার বাবার অমতেই বলতে পারো, কিন্তু আমি তো সেটা মনে করিনি বাবার অমত। বাবা সেটা ফিউচারে বুঝিয়ে দিয়েছিল যে বাবা মেনে নেয়নি জিনিসটা। তো বাবা রেজিস্ট্রি তো সাক্ষী হিসেবে সই দিয়েছিলেন, এবং সামাজিক বিয়েতেও আমার বাবা রীতিমতো জাঁকজমক ঘটা করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রণ করে আমার বাবা কিন্তু আমার বিয়ের অনুষ্ঠান এবং যা যা জিনিস দেওয়ার কথা সব কিছু দিয়ে আমার বাবা কিন্তু আমার বিয়েটা দিয়েছিলেন, এবং আমাকে কিন্তু ত্যায্য করেননি। তো সেই জন্য আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু যত দিন যেতে লাগলো ভবিষ্যতে, তখন বুঝতে পারলাম যে আমার বর, মানে আমার বরকে আমার বাবা মন থেকে মেনে নেয়নি। এদিকে আমার বরের বাবা আমায় মেনেনি, আর ওদিকে আমার বাবা আমার বরকে মানেনি। আর প্রথম বাবার মনে সেই জিনিসটা বাদ সেধেছিল আমায় মাথায় নিয়ে নাচাটা, যেই দিন আমি কুনাল সান্যালকে বিয়ে করলাম, বা কুনাল সান্যালের হয়ে লড়লাম বলতে পারো, এই আর কি। তো যাই হোক, বাবার কথা মতোই কিন্তু আমি এখানে চলে এসেছিলাম, কারণ বাবা বলেছিলেন যে তোর ফাঁকা ফ্ল্যাট আছে, পুরো খালি ফ্ল্যাট, তো তুই তোর ফ্ল্যাটে থাকবি না কেন, এখানে তুই তোর অধিকার নিয়ে থাকবি, অধিকারের সাথে চলে আয়।
তাই আমি চলে এসেছিলাম। কিন্তু বাবা যদি একবারের জন্য আমাকে না ডাকতেন, আমি আসতাম না। বাবা যদি একবারের জন্য আমাকে মুখ ফুটে বলতেন আমি এই বিয়েতে রাজি নই, তো আমি এই বিয়েটাও করতাম না। কিন্তু বাবা কিছু বলেননি আমাকে। পরে হাবে ভাবে ব্যবহারে বুঝিয়ে দিয়েছিলেন যে উনি আমাদের, মানে আমার বরকে তো মানেননি, এবং আমাকেও তিনি তার মন থেকে অনেকটা দূরে সরিয়ে দিলেন। আর একটা কথা বলছি তোমাদেরকে, সেটাতে তোমাদের খুব ভালো লাগবে না শুনে, যে আমার বাবা যেমন দিদির ছেলে হয়েছিল আমারও তো ছেলেই, তো আমার বাবা যেভাবে ভীষণভাবে নাচানাচি করেছিল আমার ছেলে হবার পরে, আমার ছোটদা হয়েছে, ছোটদা হয়েছে, এবং যতক্ষণ আমি 3 মাস এখানে বাবাই হওয়ার পরে যে ছিলাম, সেই সময় যে বাবার আমার ছেলেটার প্রতি ভীষণভাবে টান, আমি বলছি না আমার বাবার টান ছিল না, একদমই না, কিন্তু কোথাও যেন বেরিয়ে আসতো ওটা আমার না, ওটা কুণাল সান্যালের ছেলে। তো সেখানেও বেরিয়ে আসতো, মানে আমার ছেলেও যেমন বড় হতে থাকলো, তখন কিন্তু মানে বাবার সেই হাবে ভাবে ব্যবহারে সেটা প্রকাশ পেত যে আমার বাচ্চাটা মেইন হচ্ছে কুণালের ছেলে, মানে আমার ছেলে, মানে তার নাতি হিসেবে বাবা কিন্তু সেভাবে দেখতো না। সেই ব্যাপারে আমি কিছু কথা তোমাদের বলবো, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথম কথা তো এটাই যে আমার বাবাইকে আমি ছোটোবেলাতে একটা লোকাল স্কুলে ভর্তি করিয়েছিলাম, তোমাদেরকে বলেছি। আমার মা 2.5 বছর হতেই আমার ছেলেকে ভর্তি করার জন্য খুব বলছিলেন, মানে চেয়েছিলেন আমার ছেলে যাতে ছোটোবেলায় ভর্তি হয়ে যাক। তখন আমার ছেলে খুব ভালো মতো কথাও বলতে পারে না আর কি। তো প্রথমে তো এখানে সবুজ সাথীতে নিয়ে গেছিলো, সবুজ সাথীরা কি একটা আছে বোধহয় এখানে। তো আমি ওখানকার সবাইকে দেখে আমি মাকে বলছিলাম না আমার ছেলেকে আমি এখন ভর্তি করবো না, আর এখানে ভর্তি করবো না। তারপর 3 বছরও তখন হয়নি আমার ছেলের। আমার ছেলে 2025 নভেম্বর জন্মেছে। তো হিমমঠরে একটা স্কুল, তো সেই স্কুলে রীতিমতো মায়ের কথা মতোই এক প্রকার বলতে পারে জোর করে আমার বাচ্চাটাকে দিলাম। তখন খুব ভালো মতো কিন্তু আমার বাচ্চাটা কথাও বলতে পারতো না, আমার ছেলে কথা বলাটা একটু দেরিতেই শিখেছে। যতই হোক 3 মাসে ওই প্রথম উচ্চারণ করে না, 3 মাস ওই সময়টা যখন প্রথম কথা বলতে শেখে আর কি, যে আমি বললাম না মা বাবা বলার আগে ওর দাদা বলেছিল, ওই আর কি। কিন্তু মানে একটা ছোট বাচ্চা যে একটু কমপ্লিট একটা সেন্টেন্স বলবে, সেরকমভাবে আমার বাবাইয়ের কথা বলাটা অনেক পরে শুরু হয়েছে আর কি। সে স্কুল থেকে তারপর নিয়ে আসার আগে, মানে যেখানে লোকালটা মানে হিমমটরটায় ভর্তি হয়েছিল, তারপর আমার ছেলেকে আমি ভর্তি করলাম হচ্ছে ডন বস্কে। এমনি তো ভর্তি করা যায় না ওখানে, ওখানে ডন বস্কে তো বাচ্চাদের রীতিমতো পরীক্ষা হয়। শুধু তাই না, বাচ্চাদের সাথে সাথে মাদের বাবাদের মানে পেরেন্টসদেরও পরীক্ষা নেওয়া হয়, ইন্টারভিউ নেওয়া হয়, পরীক্ষা নেওয়া হয়। যাদের যাদের আমার বন্ধুদের বাচ্চারা ডন বস্কে পড়ে, সেটা লিলুয়া হোক, পার্ক সার্কাস হোক, প্যান্ডেল হোক, তোমরা নিশ্চয়ই সবাই সেটা জানো। তো আমার ছেলে রীতিমতো চান্স পেয়েছিল ডন বস্কে, এবং এত হাসি খুশি বাচ্চা ছিল আমার ছেলে যে ফাদাররা ভীষণ ভালোবাসতো আমার বাচ্চাকে, ভীষণ, মানে এত মিষ্টি আর এত হাসি খুশি ছিল আমার ছোট্ট ছেলেটা। হুম। এবার আমার দিদির কাছ থেকে, আমার দিদি তো খুব ভালো ইংলিশ মানে বলতে পারতো, আমি বেঙ্গলি মিডিয়ামের, তো আমি না ওইভাবে ইংলিশটা ঠিক পারতাম না, মানে কী বলো তো, বুঝতে পারতাম কথা বললে সেটা বুঝতে পারতাম, কিন্তু যে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলা সেই ব্যাপারটা আমার হতো না। আহ, তো আমার দিদি কিছু কিছু কথা আমাকে ফোন মারফত আমাকে শিখিয়েছিল, যে এই এই জিনিস জিজ্ঞেস করলে এই এই উত্তর দিবি। কিন্তু আমি তখন ভাবলাম, যে ভেবেছিলাম এটাই যে এবং বাবাকেও বলেছিলাম যে ধরো এই কোশ্চেনটাই উনি করলেন না, তাহলে আমি এরকমভাবে পড়ে আমার তো ওখানে তো রীতিমতো বোকা বনে যাব, আর ওনাদের রীতিমতো খারাপ লাগবে, তো আমি কী করব। তো তখন বাবা একটা কথাই বলেছিল, তোমার এইসব মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করে অ্যাকচুয়ালি তো ইংলিশ বলা যায় না। তো তোমার যা মনে হয় তুমি এক কাজ করে বাংলাতে বলে, সবচেয়ে বড় কথা
যখন তুমি যাবে মানে ঢুকবে মানে ফাদারের ঘরে, পেরেন্টসদের তো ডাকে, তখন তুমি বলেই দিও যে তুমি বাংলাতেই কথা বলবে। তো আলটিমেটলি সেটাই হলো। যখন আমাদেরকে ডাকলেন ফাদার, বাবাই খুব ভালো পরীক্ষা টরীক্ষা দিয়েছে, হ্যাঁ, তখন বাবাই একটা ঘরে কোথায় পরীক্ষা দিচ্ছিল, আমাদেরকেও ফাদার ডেকে নিলেন। তো আমি কিন্তু ওই আমার হাজব্যান্ডের মতো মে আই কামিং বলতে পারলেও আমি রীতিমতো হাত জোর করে এর ভয়ে নমস্কার করে আমি কিন্তু গুড মর্নিং ফাদার আসছে, আমি আসতে পারি, এটাই আমি বলেছিলাম। তো তাতে ওনার কিছু অসুবিধা হয়নি। আর আমার বর মানে হাজব্যান্ড শিলিগুড়ির সেন্ট জোসেফের ছাত্র, তো ভীষণ ভালো মানে ফ্রেন্ডলি ইংলিশ আর কি, প্রচণ্ড ভালো ইংলিশ বলে আর কি। আমি একটা কথাই ফাদারকে বলে দিয়েছিলাম যে ফাদার, আমি বাঙালি মেয়ে, বাঙালি পরিবারের মানুষ, আর আমার পড়াশোনা সব বাংলায় হয়েছে এবং আমি শান্তিনিকেতনের ছাত্রী। তো আমি ইংলিশে কথা বলতে পারবো না, আমি বাংলাতে বলবো। তো উনি এত মানে সেদিন মানে ওই ফাদার ভীষণ খুশি হয়েছিলেন এবং বলেছিলেন হ্যাঁ অবশ্যই বাংলাতেই কথা বলুন। তো আমার বরের সাথে ইংলিশেই বলছিলেন, আমার সাথে খুব ভালোভাবে বাংলাতেই কথা বলছিলেন। আমার তাদের একটু লজ্জা হয়নি যে আমি বাঙালি মায়ের সন্তান অথচ ইংলিশ বলতে পারছি না বলে। তো গর্বের সাথে বাংলাতেই কথা বলে আমি সেখানে ফাদারের মন জয় করেছিলাম। তো অবশেষে বাবা একটা ডনবস্কে হয়ে গেল। হ্যাঁ, এবার সেই প্রসঙ্গে বলি যে আমার দিদির ছেলে, শুনেছিলাম আমি যে ডনবস্কে আমার ছেলে লিলুয়াতে হয়েছিল, তা দিদির ছেলের শুনেছিলাম আমি ডনবস্কে সম্ভবত ও ভীষণ ভালো স্টুডেন্ট, ছোটোবেলা থেকে ওর ব্রেন খুব শার্প। আর আমার দিদি যেমন পড়াশোনার সময় কী বলতো দাড়ি কমা ফুল স্টপ সব মুখস্থ করতো, সব দিদির ছেলেটাকেও সেভাবে তৈরি করেছিল, দাড়ি কমা ফুল স্টপ সব মুখস্থ করা, ব্রেনও ভীষণ ভালো দিদির ছেলের। তো যে কোনো কারণেই হোক ওরা অ্যাকচুয়ালি ইন্টারভিউ দিয়েছিল কিনা জানি না, আমি শুনেছিলাম যে ওর ডনবস্কে নাকি হয়নি। তো তারপরে প্রথমে টাইনি টটে পড়তো, তারপর ডনবস্কে মানে পাক সার্কাস, তো ওর হয়নি। আর তারপরেও বিবেকানন্দ মিশনে কিছুদিন পড়েছিল ঠিকই, তারপরেও সেন্ট জেমসে ভর্তি হয়। সেন্ট জেমসে ভীষণ ভালো স্কুল, সেখানের ছাত্র। তো সেটাতে আমি কিন্তু কিছু জানি না, এগুলো আমার পুরোটাই হচ্ছে শোনা কথা। তো যে কোনো কারণেই হোক দিদির মনটা খারাপ হয়ে গেছিল, স্বাভাবিক যে আমার ছেলে যদি ডনবস্কে চান্স না পেতো খুব স্বাভাবিক আমার মনটা খারাপ হয়ে যেতই। যেমন আমার ছেলেকে শ্রীরামপুর কলেজ থেকে 11-12 পড়ার পরে আর কি, তারপরে শ্রীরামপুর কলেজে ও ভর্তি হওয়ার আগে ওকে আমি রামকৃষ্ণ মিশনে আমার বাবার কথা মতো পরীক্ষা দিয়েছিলাম, মানে দেয়াইছিলাম আর কি, মানে কি বলে বসিয়েছিলাম আর কি বাবাইকে। কিন্তু আমার ছেলের নাম বেরিয়ে এলেও ভাইভাতে আটকে গেছিলো। আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো, খুব স্বাভাবিক। আর আমি চেয়েছিলাম আমার বাচ্চাটা রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশনের মতো একটা জায়গায় পড়ুক। কিন্তু তারপর আমি কি দেখলাম জানো তো বন্ধুরা, যে হ্যাঁ ভালো স্কুল কলেজ ইউনিভার্সিটি অবশ্যই ম্যাটার করে একটা জিনিস, কিন্তু পুরো ভবিষ্যৎটা কিন্তু তোমার ম্যাটার করে না। আসল কথা হচ্ছে তুমি কতটা ভালো মানুষ তৈরি হতে পারছো সেটা আসল দেখা, তাই তো? তো অবশ্যই রামকৃষ্ণ মিশনের বাচ্চারা ভীষণই ভালো, প্রচণ্ড শৃঙ্খলাবোধ আছে তাদের মধ্যে, ভীষণই মার্জিত, ভীষণ ভদ্র। তো এই জন্য আমার মনে একটা ইচ্ছে ছিল। এবং যেটা বলছি তোমাদের, যে বাবা যখন বলেছিল, বাবা মেইন বাবার ইচ্ছেতে ওকে আরও বসিয়েছিলাম আমি পরীক্ষাটায়। কিন্তু আমার ছেলে শ্রীরামপুর কলেজে পড়েও আমার ছেলে কিন্তু ভদ্র সভ্য ভালো বাচ্চাই আছে। আমার একটা বন্ধু মানে আমার স্কুলের এক বন্ধু একদিন আমাকে ফোনে বলেছিল, ওর সাথে কথা বলছিলাম, তখন বাবাই আইসিসি দিয়ে দিয়েছে, তারপরে
আইএসসিও দিয়ে দিয়েছে। তো ওই বান্ধবীটার সাথে কথা বলছিলাম যে কি জানি এখনকার দিনে বাচ্চাগুলো যেমন মানে অনেকের ক্ষেত্রেই তো দেখতে পাই আমি, যেমন জেদি, এইটা চাই ওটা চাই এই সেই। তো বাবাইটি এরকম না, কিন্তু পরে যদি এরকম সে হয়ে যায় বা অন্য রকম রূপ ধারণ করে, কারণ নিজের ছেলে বলে বলছি না, ছেলে আমার ভীষণ ভালো। তো আর যেখানেই যায় মন জিতে নেয় সবার। তখন আমার ওই বান্ধবীটা বলেছিল, দেখ ঘড়ি, এখন ও যদি খারাপ হতো অলরেডিও হয়ে যেত, এখন খারাপ হবে না, এখনও কেরিয়ারের দিকে ফোকাস করবে, সামনের দিকে এগোবে, এজন্য সেই দিকে ও মন দেবে না, তুই এই ব্যাপারে নিশ্চিন্ত থাক। এখন দেখছি বান্ধবীটার কথাটাই মিলে যাচ্ছে, অবশ্যই তাই। তো ও এখন কেরিয়ারের দিকেই ফোকাস করছে। এবং কোনো রকমের যে কোনো রকমের কোনো, অনেক রকমের বাচ্চা দেখি না যে মুখে মুখে কথা এই সেই, একদমই না। হুম, নিজের জগৎ নিয়ে থাকে, খেলাধুলো, বন্ধুবান্ধব, পড়াশোনা, এই প্রচুর পরিমাণে আমাকে কেয়ার করে, এই আর কি। আচ্ছা, যে কথাটা বলছিলাম, তো বাবাই ডন বস্কোতে খুব ভালো রেজাল্ট করতে শুরু করলো। কিন্তু যাই বলো, ডন বস্কের চাপ বলো যাই বলো, ছোটো ক্লাসে তো সবাই ভালো রেজাল্টই করে, তাই না? তো খুব কমই দেখেছি ছোটো ক্লাসে, একদম ছোটো ক্লাসে বাচ্চারা রেজাল্ট ভালো করে না, এটা হয় না, সবাই ভালো রেজাল্ট করে। তো এই ক্ষেত্রে বলে রাখি যে ভালো রেজাল্টটা কিন্তু, ধরো স্কুলে কেউ ফার্স্ট হচ্ছে কেউ লাস্ট হচ্ছে, এই ব্যাপারেও আমি দেখেছি যে ভবিষ্যৎটা তৈরি করার জন্য কে কেমন ভালো চাকরি করবে পাবে, সেটার জন্য কিন্তু মানে তোমার ওই স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ডটা ম্যাটার করে না। অ্যাকচুয়ালি তুমি পরীক্ষার হলে, চাকরির পরীক্ষা দেওয়ার সময় তুমি সেই সময় কী করছো, কতটা কি লিখছো, কতটা কি তোমার টাইমটা মেনটেন করছো, একটা টাইমের মধ্যে তো তোমাকে কমপ্লিট করতে হবে, তোমার স্পিড কতটা বাড়াচ্ছ, সেটার ওপর নির্ভর করে তোমার ভবিষ্যৎটা, তুমি চাকরি কেমন পাচ্ছ, কী পাচ্ছ। এই জন্য অনেককে বলতে দেখেছি, বাবা স্কুলে ফার্স্ট হতো তারপরেও হলো না চাকরিটা, ও মা ও তো স্কুলে রীতিমতো ফেল করতে করতে উঠতো, তারপরেও তো ওর চাকরিটা হয়ে গেল। চাকরি পরীক্ষাটা পুরোটাই ভিন্ন ধরনের। যাই হোক, এবার বাবাই তো ডন বস্কে, এবার প্রথম শুরু হলো কী দিয়ে তোমাদেরকে বলি। আমি বরাবরের খুব বোকা টাইপের মানুষ, এবং একটা ব্যাপার আছে, যেহেতু বাবাকে আইডলভাবে পুরোটাই চলতাম, আমার না ওই রাগ হলে ওই কুকুরের মতো ঘেউ ঘেউ করা, চিৎকার করা, ওইটাই মানে আমার মনে হতো আমি রাগ করি, চিৎকার করি, সব কিছু জিতে নেব। আলটিমেটলি তা হয় না, অনেক কিছু হারাতে হয় রাগ করলে। আমার দিদি আমার রাগ দেখাতো না, দিদি শান্তশিষ্ট পুরো। তো আমার বাবা তখন একটা কথা বললেন, এটাই আমাকে বলেছিলেন যে দেখ বল, দিদির ছেলেটা তো ওখানে পায়নি, কিন্তু ভালো একটা স্কুলে পেয়েছে, বিবেকানন্দ মিশন, সেখান থেকে সেন্ট জেমস। তো এখানে লোকাল একটা স্কুল ভর্তি, এখানে একটা লোকাল একটা স্কুল হচ্ছে, তো সেখানে তুই তোর ছেলেকে নিজের কাছে এসে নিয়ে চলে আয়। আমি না কোনো কিছু চিন্তা করলাম না। আমার বাবা বলেছেন, তো সেই কাজটা আমাকে করতে হবে। কেন কি আমি সবসময় কী মনে হতে পারে, বাবার কথা যদি না শুনি না, বাবা আমাকে ভালোবাসবে না। তো অবশ্যই একটা বড় রামছাগল ছিলাম আমি। এবার তখন বাবার বাবা না বাইরে ট্যুরে, তো বাবাকে আমি কিচ্ছু বললাম না, কিচ্ছু না, মানে আমি যে স্টেপটা নিয়েছিলাম বোকার মতো, সেটা বাবার বাবাকে কিছু জানাইনি। আর বাবার কথা শুনেছি, আমি গেলাম ডন বস্কে, সেখান থেকে আর প্রথম আমি কি এইখানে ভর্তি, মানে এখানে আমি পরীক্ষা দিলাম বাচ্চাকে। তো বাবাই রীতিমতো ভালো রেজাল্ট করলো এখানে, ক্লাস থ্রিতে, হ্যাঁ ক্লাস থ্রিতে নিয়ে এসেছিলাম আমি এখানে, লোকালটাতে ক্লাস থ্রি থেকে পড়ছে আমার বাচ্চা। আমি ওখানে যখন এখানটা হয়ে গেল, তখন আমি ওই ডন বস্কের ফাদারের কাছ থেকে টিসি নিলাম যে বাচ্চাকে নিয়ে আমি অন্য জায়গায় চলে যাচ্ছি বলে। অদ্ভুত ব্যাপার কি জানো, অনেকবার উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে প্লিজ ম্যাডাম এটা আপনি করবেন না,
চিরদীপের মতো একটা, আমার ছেলের নাম চিরদীপ, চিরদীপের মতো এত একটা মিষ্টি সুন্দর কিউট ছেলে, আর সব কিছুতে পারফর্ম করে ও, স্পোর্টসে প্রাইজ পায়, ফাংশান করে, হাসি খুশি সুন্দর রেজাল্ট করে। ওর ভবিষ্যৎটা এরমভাবে এখান থেকে নিয়ে চলে যাবেন না, ভবিষ্যৎটা ওনার অন্যরকম করবেন না, এখানে আমরা ওকে সবাই ভালোবাসি। কিন্তু এই বলে না, বাবার কথা শোনা মাথায় ক্যাড়া ঢুকে গেছিলো। ডন বস্কের মতো স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে আমি লোকাল স্কুলে আমার বাচ্চাটাকে ভর্তি করলাম। তোমরা শুনেও হয়তো আমাকে এখন অনেক গালাগাল করছো ভিডিওর ওই দিকে, যে এই বোকামুখি করে। আমি করেছিলাম, আমি ভেবেছিলাম আমার বাবা বলেছে। যাই হোক, এবার বাবাকে যখন বলেছিলাম আমি যে এখানে চান্স পেয়ে গেছে আর ডন বস্কো থেকে আমি টিসিটা নিয়ে আসছি, অনেকবার বারণ করেছিল, করো না, এটা ভুল করো না তুমি। আমি শুনিনি, কেন কি আমার কাছে আমার বাবার কথা সবার উপর ছিল, এই টাইপের ছিলাম আমি। শুরু তো হলো ডন বস্কো দিয়ে। এবার বাবাই ধীরে ধীরে স্কুলে গেল, মিশে গেল সবার সাথে, যেটা হয়। হ্যাঁ, এখানেও রেজাল্ট ভালো করতো। কথাটা রেজাল্টটা না, কথাটা হচ্ছে ডন বস্কো থেকে ছাড়ানো যে হলো বাচ্চাটাকে, সেটা ওর মনের মধ্যে একটা ছাপ পড়েছিল। অবশ্যই সেটা পড়বে, মুখে কিছু প্রকাশ করতো না, কারণ আমার ছেলে খুব চাপা। এরপর ব্যাপারটা হলো কি বলো তো, বাবার বাবা তো ওঘাট কোম্পানিতে রিজিওনাল ম্যানেজার, এবং ওখানে খুব ভালো কাজকর্ম হচ্ছিল। হ্যাঁ, এবার ভাগ্য কীভাবে পাল্টায় দেখো। মানুষের যখন ভাগ্য খারাপ হয় সব দিক থেকে হয়। ফার্স্ট তো ডন বস্কোটা ছাড়িয়ে নিয়ে চলে এলাম। এবার বাবাইয়ের বাবা যেখানে কাজ করছিল সেখানে কিছু, মানে কি বলবো, সেই কোম্পানিতে, তারপরে আরেকটা কোম্পানিতে, মানে ও আস্তে আস্তে মানে আরও উঁচু পোস্টে যাবেন বলে উনি কাজকর্ম করছিলেন আর কি। তো কোনোভাবে উনি অনেক কাজটা উনি ছেড়েছিলেন, মানে ছাড়তে হয়েছিল, একটা প্রবলেম হয়েছিল ওনার কোম্পানিতে। তো তারপরে আবার উনি এখানে আরও অন্যান্য কোম্পানিগুলো দেখছিলেন আর কি। সেই সময়টা আমি জামাইবাবুকে বলেছিলাম, জামাইবাবু আমার হাজব্যান্ডের সাথে কথা বলেছিল যে কোন কোম্পানিতে ইন্টারভিউ হচ্ছে, কাজের ব্যাপার, সেটা বলবে বলে। এরকম করে করে হ্যাঁ, হবে হবে হবে, তোর হবে তোর হবে। আর আমিও তেমনি, মানে যেটা বাবা যেটা বলেছে যে তুমি তোমার বরকে একটু ওয়েট করতে বলো, তো আমিও ওয়েট করিয়ে 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 আমি কী করলাম বোকার মতো, আমার বরটাকে, আমার দিদির বর তোমার একটা ভালো জায়গায় ব্যবস্থা করে দেবে বা ইন্টারভিউ মিট ব্যবস্থা করে দেবে, সেটা করে 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 কী হলো বলো তো, 6 মাস আমার বরটাকে আমি বসিয়ে রাখলাম। এবার এতদিন বসে আছে, তারপর কোথায় সে কি ভালো একটা কাজ পাবে বলো তোমরা। তো ও আমার ওপর দিয়ে তখন কিছু, মানে ও আমার ওপর দিয়ে যেত না। যেমন ওর বাবার বিরুদ্ধে কিছু বলতে পারতো না, তেমনি আমি কিছু বললেও ও আমার ওপর দিয়ে যেত না, এটাই। তো যাই হোক, ও তো তারপর নিজের চেষ্টাতেই একটা কোম্পানিতে ঢুকলো। কিন্তু তার মাঝখানে আমরা, মানে আমাদের অবস্থা খুব একটা ভালো বলবো না, যেমন খুব ভালো ছিল, তার মাঝখানে আমাদের অবস্থাটা ভীষণভাবে খারাপ হয়ে গেল, ভীষণই। মানে এমন একটা অবস্থায় চলে গেলাম যে পার্সের মধ্যে সেভাবে যদি দেখো 10 টাকা পর্যন্ত ছিল না, প্রচুর অভাবের ভেতর দিয়ে গেছি, প্রচুর। এবার যখন পাক ডেভিলস থেকে ও ভিআরএস নেয় আর কি, মানে যারা যারা পাক ডেভিলস থেকে ভিআরএস নিয়েছিল তাতে একটা মোটা অঙ্কের টাকা দিয়েছিল পাক ডেভিলস, এবং সেই চেকটা
নিয়ে এসে না আমাকে দিয়েছে, না শিলিগুড়িতে দিয়েছে। সেই চেকটা আমার বাবা বলে দিয়েছিল যে আমাকে দিবি বল, আমি নিজেও রাখিনি। তো ওকে বলার পরে ও এক কথায় আমাকে দিয়ে দিয়েছিল। আমার বাবা সেই টাকাটা নিয়ে তার ওই সব পোস্ট অফিসের বা এলআইসি সব কিছু করে টোরে দেয় একটা লোক, সেই লোককে ডেকে কোনো রকমের কুণালের পারমিশন না নিয়ে পোস্ট অফিসে ইয়ে করে দিল। ওটা আমার এখন কিছুতেই মাথায়, মানে প্রতি মাসে আমাদের একটা অঙ্ক ঢুকতো টাকার। ছাড়ো বন্ধুরা, এখন পোস্ট অফিসে ওটা করে দিল বাবা। করে দিল মিন্স হচ্ছে কুণালেরই টাকাতে। এবার আমার বাবা আমাকে তো এখানে আসতে বলেছিলেন, সেই কথায় চলে এসেছিলাম। এবং আরও একটা কারণ ছিল, আমার শ্বশুরমশাই ওইভাবে বলেছিলেন কলের জলকে থাকবে, ঠিক আছে। তো আমার বাবা আমাকে বললেন যে তোমার, আমি কিন্তু জানতাম এটা আমার ফ্ল্যাট। আমার বাবা আমাকে হঠাৎ করে বললেন একদিন, তখন আমাদের অবস্থা খুব খারাপ চলছে, তো সেই সময়টা আমার বাবা আমাকে বললেন যে তোমার কাছে ফ্ল্যাটে থাকতে দিয়েছি, তোমার বড় থাকে, তো তার জন্য আমাকে বাড়ি ভাড়া দেবে তুমি। এবার বাড়িতে এসে কথাটা আমার বরকে বললাম আমি, আমার বাবা আমার কাছ থেকে বাড়ি ভাড়া চেয়েছে, তো বাড়ি ভাড়া তো দিতে হবে, বাবা তো বলেছে থাকতে হলে বাড়ি ভাড়া দিতে হবে। তো তখন আমার বর আমাকে একটা কথা বলেছিল, বাড়ি ভাড়া আমি দিয়ে দেবো, তুমি ওনাকে গিয়ে বলবে, যখন এই ব্যাপারটা এরকম হচ্ছে বাড়ি ভাড়া ব্যাপারটা উনি বললেন, তখন তুমি ওনাকে গিয়ে বলবে যে বাড়ি ভাড়া দেবো কিন্তু তুমি আমাকে রিসিপ্ট দেবে। যেমন হয় না, বাড়ি ভাড়া আমরা যদি কেউ নিই তাহলে মানে আগে তো মালদা রায়গঞ্জে ভাড়া বাড়িতেই থাকতাম আমরা, তো বাড়িওয়ালার সাথে একটা মানে মোটামুটি একটা মানে ইয়ে হয় যে একটা অ্যাডভান্স, আর এত টাকা অ্যাডভান্স দিতে হয়, আর কিছু টাকা অ্যাডভান্স দেওয়া হয়। এবং যেটা হয় প্রতি মাসে যে আমি আমি ভাড়াটা দিচ্ছি তার একটা রিসিট, মানে একটা যে প্রমাণ, সেটা কিন্তু বাড়িওয়ালা দেন, দিয়েছিলেন। অবশ্যই তোমরাও যদি ভাড়া বাড়িতে থাকো এই নিয়মটা নিশ্চয়ই আছে, এটা হয়, কেন ওটা একটা প্রমাণ। আমি আবার আমার বরের কথা শুনে বাবাকে গিয়ে বলেছিলাম, হ্যাঁ বাড়ি ভাড়া দেবো কিন্তু তোমাকে রিসিট দিতে হবে, কথাটা বলেছিলাম। মারাত্মক রেগে গেছিলেন বাবা কথাটা শুনে, সাহস নিয়ে অনেক প্রশ্ন তুলেছিলেন। তো আমি এমন টাইপের মেয়ে, আমার মাথায় কিন্তু একটাই, বাবা রেগে গেলে আমাকে ভালোবাসবে না। তো যাই হোক, তারপর পোস্ট অফিসের যে মাসে মাসে টাকাটা আসতো, মানে তুলতে কিন্তু আমি যেতাম, সেটা বাবা আমাকে বলেছিল যে তুই টাকাটা এনে আমাকে জমা দিবি, আমি তোর ব্যাংকে ফেলবো। আমি কেমন দেখো, আমি পোস্ট অফিস থেকে টাকা তুলতে পারছি, অথচ আমি নিজে গিয়ে ব্যাংকে টাকা ফেলতে পারবো না, সেটা বাবার হাতে আমি তুলে দিতাম, বাবা গিয়ে ওটা ব্যাংকে ফেলবে। তো যাই হোক, আমিও তাই করতাম। মানে কী করতাম বলো তো, এদিকে বাড়িতে খাওয়ার অভাব, এদিকে যে টাকাটা আসতো পোস্ট অফিস থেকে আর কি, আমার বরেরই টাকা, সেটা আমি কি করতাম, বাবাকে গিয়ে গিয়ে দিয়ে আসতাম তুলে, বা কোনো মাসে যদি একবার দেওয়া না হতো তাহলে ওই
একসাথে 2, 3, 4 বাড়িতে এক লটে বিয়ে দিতাম, অথচ বাড়িতে কিন্তু ভাত নেই, এই অবস্থা। যাই হোক, এবার বাবা তখন আমাকে বলেছিল যে ভাবকি তোকে ডন বস্কোটা ছাড়িয়ে দিয়েছিলাম তোর ছেলেকে, কেন কি এখন কোনো মাইনে দিতিস বলতো? ওখানে তো অনেক টাকা মাইনে, এখানে যে স্কুলে ভর্তি করেছিলাম সেটারও বেশ ভালো মাইনে। সরকারি স্কুলে তো আমার ছেলে পড়তো না, অথচ অদ্ভুত কথা, আমার ছেলে ডন বস্কোর মাইনে আমার বাবা কিন্তু দিত না, আমার বরই দিত। যাই হোক, এবার আমাদের একটা ভুল ছিল কি বলতো, আমাদের থেকেও বেশি আমার বড় একটা ভুল ছিল, যখন ভীষণ ভালো অবস্থা ছিল, ভীষণ ভালো অবস্থা, তখন না ওই বাজার কলকাতা থেকে শুরু করে বিগ বাজার, তারপরে তোমার অনেক জায়গা এরকম নিজের মতো মারাত্মকভাবে শপিং করতো, মারাত্মকভাবে এটা কেনা ওটা কেনা, এবং সবচেয়ে যেটা ওর ভুল হয়েছিল, ক্রেডিট কার্ডে কেনা। এখন যেমন আমার বরে একটাও ক্রেডিট কার্ড নেই, একটাও না, ডেবিট কার্ড তো আছে, সেটা তো সবার থাকে। এবার ক্রেডিট কার্ডে কেনা মানে তো তুমি কিনে নাও, পরে হচ্ছে তোমাকে সেটা মেটাতে হবে। এবার সেটা তখন মেটাতে পারেনি বলে সেই সময়টা, তো তখন তো অনেক ঝামেলার মধ্যে দিয়ে আমি গেছি, অনেক। কী বলো তো, বাড়িতে তোমার রীতিমতো ওই সব লোকগুলো আসে না, ওরা পর্যন্ত আসতো টাকা নিতে, ফোন করতো, ব্যস্ত করে দিত। কেন কি কখনো তো মনে এটা আসেনি যে খুব খারাপ অবস্থায় একদিন আমাদের পড়তে হবে, খুব খারাপ অবস্থা হয়ে যাবে আমাদের। হ্যাঁ, ওই সময়টা কি, আমার টাকা বাবা নিয়ে ব্যাংকে দিত, আর আমার মা প্রতি মাসে 1000 টাকা করে দিত, পরে স্টার্ট করলো। সেটা আমি কি বলতো 3 মাস মতো রেখেছিলাম 1000 টাকা। যাই হোক, এবার পাওনাদার যখন ঝামেলা করা শুরু করলো, তখন আমাকে দিয়ে আমার বাবা আমার শ্বশুরকে ফোন করালেন। কিছুতেই ফোন করব না, তো তখন উনি বললেন যে তুমি বলো তোমার শ্বশুরকে এত টাকা পাওনাদারকে দিতে হবে, তিনি যেন টাকা পাঠিয়ে দেন। কিছুতেই বলতে চাইছি না, কিন্তু বাধ্য হয়ে আমাকে বলতে হলো। যাই হোক, সেই সময়টা উনি কিন্তু কোনো কিছু সেরকম কথা বলেননি, কেননা তার ছেলে বিপদে পড়েছে, আমরা অভাবে আছি। তো উনি পুরো 1 থোক টাকা ব্যাংকে পাঠিয়ে দিলেন আর কি। তো সেই সময় বাবা আমাকে নিয়ে গেল এটিএমে। সেই সময় প্রথম শিখলাম টাকা কিভাবে তুলতে হয়। তো এটিএম থেকে টাকা তুলে কি করলো বাবা, ওটা নিজের কাছে রাখলো, না ওটা নিয়ে খায়নি, কিন্তু নিজের কাছে রাখলেন বাবা টাকাটা। এবার যখন পাওনাদার আসছে, ওটা তো পাওনাদারদের টাকা, এমনও হয়েছে অনেক সময় জানো তো, তো পাওনাদার এ বাড়িতে আসবে বলে আমি আগে ভাগে ছেলেকে নিয়ে ওই বাড়িতে চলে গেছি, মায়ের ওখানে। এবার আমাকে দেখতে পায়নি বলে আমাদের বিল্ডিংয়ে ধরো যারা আছে তারা তাদেরকে বলে দিয়েছে পাশে মা থাকে, ওই ওই বাড়িতে যান, ওই বাড়িতে গেছে। এমন অবস্থা হয়েছে যে পাওনাদারদের টাকা ছিল, মানে আমার শ্বশুরমশাই পাঠিয়েছিলেন, তো সেই টাকা বাবা দিয়ে দিলেই হতো, কিছুতেই দিচ্ছেন না। পাওনাদার তখন একটা কথা বলেছিল ওই ছেলেগুলো, আপনার মেয়ে আর নাতিকে তুলে নিয়ে চলে যাব। বাবা তাও টাকা বের করছিল না।
আমার মা তখন বলল যে তুমি টাকাটা দিচ্ছ না কেন, তোমার তো টাকা নয়, তুমি কুণালকে টাইট দেবে দাও, এদিকে তোমার মেয়ে আর নাতিকে তুলে নিয়ে যাবে এরা, ধমকে দিচ্ছে। বাড়ির দরজার সামনে বসেছিল ওরা, ওরা তো কী টাইপের হয় নিশ্চয়ই তোমাদের আইডিয়া আছে। কিছুতেই বাবা দেবে না। আরে তুমি কুণালকে টাইট দিতে চাইছো, তো তুমি তোমার মেয়েটাকেও তো একেবারে কি বলবো আর। তারপর মা চিৎকার চেঁচামেচি করায় বাবা টাকাটা দিল, পানাতলা টাকাটা নিয়ে চলে গেল। হলো এটা। এবার যখন একটু একটু আস্তে আস্তে ভালো অবস্থা শুরু হলো আমাদের, কুণালকে কখনোই উনি হেল্প করেননি, এক পয়সাও না। কুণালের জন্য কাজ দেখে দিয়েছিল একটা ওষুধের দোকানে কমিশনের কাজ। অথচ এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি, সেই সময় আমাদের যখন ভীষণ খারাপ অবস্থা, মানে এত খারাপ অবস্থা, সেই সময় কিন্তু বাবা লাখ লাখ টাকা আর একদিকে দিয়ে দিচ্ছিল। তার জন্য আমি কোনোদিনও কিন্তু মুখ খুলিনি, কিছু বলিও নি, কিছুই না। যে জন্য আমায় আজ কথা শুনতে হয় তারা না থাকলেও, এবার আমি জানি যে সারা জীবনই শুনতে হবে। এবার আমার বর একটা কাজ করেছিল কি জানো তো, সেটা একটা অন্যায় করেছিল আমাকে না বলে। সেটা ও আমাকে একদিন বলেছিল যে লকার থেকে গয়না করে তুলে নিয়ে এসো। আমি লকারে কখনোই কোনোদিন একা যেতাম না, আমার মাকে নিয়ে আমি লকারে গেলাম। তখন আমার স্টেট ব্যাংকে লকার ছিল, তো মায়ের সাথে ছিল লকার, স্টেট ব্যাংকে লকার ছিল। যাবতীয় গয়নাগাটি মা বারণ করেছিল, তা হচ্ছে নিয়ে আমি চলে এসেছিলাম। তো আমার বর আমাকে কোনোদিনও সেই কথাটা সেই সময়টা বলেনি। একদিন যখন আমি আলমারি খুলে আমি দেখতে যাচ্ছি গয়নাগুলো ঠিক আছে কি না, তখন দেখছি আয়নার বাক্স খালি। আমার না তড়াস করে উঠেছিল বুকের ভেতরটা। তারপর আমি আমার বরের মোবাইলটা চেক করে দেখেছিলাম যে একটা জিনিসটা খুব চেনা চেনা লাগছে ছবিটা, কি নাকি আমাদের বেড কভার, মনে হচ্ছে এটা বেড কভারের ওপর সাজিয়ে পুরো বিয়ের গয়না রাখা। তারপর আমি ওর বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে কী করেছো তুমি, গয়নাগুলো এরকম সাজিয়ে রেখে ছবি তুলেছো, কী করেছো? তখন ওর বাবা বলেছিল, মানে বাবার বাবা বলেছিল যে আমি গয়নাগুলো বন্ধক দিয়েছি। এবার তুমি যার গয়না বন্ধক দিচ্ছ তাকে তুমি জানালে না। সেই গয়না আমাদের যখন, আমার তখন ভীষণ খারাপ অবস্থা, তোমাদের একটা কথা বলছি আমি, যে আমার ব্যাংকে যতটুকু যশ সামান্য ছিল সেটা দিয়ে আমি তখন, আমার বাবা আমাকে বলেছিল তুই একটা কাজ কর, তুই তো অনেক পড়াশোনা যে শিখেছিস, নাচ গান শিখেছিস, অনেক কিছুই, এবার তুই একটা কাজ কর, তুই ইয়েতে কাজ কর, বিউটি পার্লারে কোর্স শেখ। তো আমাদের এখানের মধ্যে একজনই বিউটি পার্লার আছে, তা সেখানে বলেছিল ভর্তি হতে। তা রীতিমতো তখন 5,000 টাকা দিয়ে ভর্তি হই। ওটা আমার ব্যাংকে যা টাকা ছিল সেখান থেকে 5,000 টাকা দিয়ে ভর্তি হই। তারপর তিনি একটা সার্টিফিকেটও আমাকে দেননি, হাতে লিখে কি একটা দিয়েছিলেন। প্রথমবার যখন উনি আমাকে পেডিকিওর করান লোকজন আসার পর, তখন আমাকে তিনি, অনেক ইনকাম হয়েছিল, 5 টাকা দিয়েছিল, জানো, 5 টাকার কয়েন। মানে তোমার টাকা না থাকলে তোমাকে মানুষ কেমনভাবে করবে সেটাও তুমি দেখে না, তুমি যত ভালো কাজই করো তোমার প্রাপ্য তোমাকে দেবে না। ওই যে একদিন আমায় বলেছিলাম বোধহয় একটা ভিডিওতে টাকা কথা বলে, তো ওই 5 টাকাটা কী করেছিলাম জানো, ওই 5 টাকাটা এনে আমি ঠাকুরের সিংহাসনে রেখেছিলাম যে এই টাকাটা আমি বাড়াবো।
তারপর আমার ব্যাংকে যতটুকু মোটামুটি একটা ছিল অ্যামাউন্ট, তো সেখান থেকে আমি ভিএলসিতে ভর্তি হলাম। ভিএলসিতে কোর্স করতে শুরু করলাম, ভিএলসিতে পরীক্ষা দিলাম, ভিএলসিতে কাজ করা শুরু করলাম আমি। তো তারপর ফ্রিল্যান্স করতে শুরু করলাম। তাই যে সোনাটা বন্ধক দেওয়া হয়েছিল, আমার বর বলেছিল যে সময় মতো সময় করে টাকা পয়সা হাতে এলে কাজকর্ম তো আস্তে আস্তে শুরু করে দিয়েছেন উনি, তো উনি সোনাটা ছাড়াবেন। কিন্তু আমার বাবা সোনাটা ছাড়িয়ে নিল গিয়ে, আমাকে আমার বরকে নিয়ে গিয়ে সোনাটা উনি ছাড়ালেন। এবং উনি, আমার বাবা ৮০,০০০ টাকা দিয়ে সোনা ছাড়িয়েছিলেন। এবং আমার বাবা একটা কথা আমাকে বলেছিলেন, আমার বাবাকে যখন আমি জানাই বাবাকে, বাবা আমি ভিএসসিতে ক্লাস করছি, আর কদিন পর আমি কাজও পেয়ে যাব, তখন বাবা আমাকে একটা কথা বলেছিলেন যে তুমি কার পারমিশনে ভিএসসিতে ভর্তি হয়েছ? আমি ছিল পারমিশনের কি আছে, কারণ তুমি যেখানে পাঠিয়েছিলে সেখানে তো আমায় কাজ করিয়ে ৫ টাকা দিয়েছে। আর সে একটা বেলুরের বিউটি পার্লারে আমাকে বলেছিল কাজ আছে, তো সে বেলুর বিউটি পার্লার আমাকে খাটিয়ে ২০০ টাকা দেবে বলেছিল। ২০০ টাকাতে আমার সংসার কী করে চলবে? আমার বাচ্চার ওষুধপত্র খাবারই তো আসবে না। এই জন্য আমি ভিএলসিসি বেশি টাকা দেবে, ওখানে কাজ করবো, নইলে ওখানে ফ্যাকাল্টি হব। ওখানে আমি কত টাকা দিয়ে ভর্তি হয়েছ? ৩০,০০০ টাকা আমার ব্যাংকে ছিল। আমার ব্যাংক মিনস আমার আর আমার বরের ব্যাংক জয়েন্ট। তো সেটা দিয়ে আমি ভর্তি হয়েছি। ভীষণভাবে বাবা রেগে গেছিলো। বাবা একটা কথাই বলেছিল যে তুমি আমার সোনার টাকা তুলে না দিয়ে তুমি ভিএসসিতে ভর্তি হয়েছ, তুমি আমার কাছ থেকে টাকা চাইতে পারতে। আমি চিন্তা করে দেখতাম তোমাকে অনুগ্রহ করবো কিনা। মানে আমার এত খারাপ অবস্থা চলছে, দেখছে যে বাড়িতে টাকা বলতে কিছু নেই, কারণ যে টাকাটা মাসে মাসে ঢুকতো, হ্যাঁ, সেটা বাবাকে দেওয়া হচ্ছে। আর যেখানে বাবা বলেছিল ভর্তি হও, সেইখানে আমাকে কাজের জন্য ৫ টাকা দিল। আর যে বেলুড়ে বলেছিল সেখানে ২০০ টাকা দিল। ২০০ টাকা আমার কী হবে তুমি বলো, তোমরা বলো, নিজের তোমরা বলো না। এটা হচ্ছে ২০০৮-এর ঘটনা। ভীষণ খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আমাদের গো। আমার বাচ্চার শৈশবটা চলে গেছে এমনি এমনি। আমার বাচ্চাটাকে না সেই আনন্দটা আমরা দিতে পারিনি, দিতে পারতাম গো। আমার বাচ্চাটা অভাবেই বড় হয়ে গেছে, অভাব দেখে দেখে বড় হয়েছে। তো যখন দেখছে মেয়ের কষ্ট, মেয়ের সংসারে কষ্ট, ন্যাচারালি কী করে, তোমাদেরও বাবা মা আছে, তেনারাই আগবাড়িয়ে হেল্প করে মেয়েকে, তাই তো? এটাই নিয়ম। কিন্তু আমার বাবা আমাকে একটা পয়সাও দেয়নি। সোনাটা উনি ছাড়িয়ে নিজের ব্যাংকে, নিজের লকারে রাখলেন, মানে মায়ের লকারের চাবিটা নিজের কাছে থাকতো, আমার কাছে কিন্তু আমার লকারের চাবি থাকতো না। আমি একদিন চেয়েছিলাম, মারাত্মক চিৎকার করেছিল যে কী করবি সোনাগুলো নিয়ে তুই। ওই সোনা ছাড়িয়ে আনার পরেও এই জন্য আমি যখন বিয়েবাড়ি যেতাম, সত্যি কথা বলতে আমি সোনা পরতাম না, কাঁচের চুড়ি পরা পরা ভালোবাসি, ওইগুলো পরেই যেতাম। মানে নতুন বউও সোনার গয়না আমি পরতাম না, মানে মায়ের লকারে ওগুলো বন্ধ থাকতো। একবার আমি শুধু বলেছিলাম, মা তুমি, তখন গয়না টয়না তুলে এনেছে বাবা, যে তুমি লকারের চাবিটা দাও। আমার মা এমনি বকে না, সেদিন ভীষণভাবে চিৎকার করেছিল। তারপরে বাবা যখন বলছিল দিয়ে দাও দিয়ে দাও, ওকে লকারের চাবিটা দিয়ে দাও, ওকে ওকে হ্যান্ড ওভার করো, ও যা করবে করবে, ও বুঝে নেবে ওরটা। কেন আমি তখন ব্যাংক অফ বরোদাতে লকার নিয়েছিলাম। আর মায়ের খুব আপত্তি হয়েছিল সেটা, যে কোন সাহসে তুই লকারটা ওখানে নিলি। আমার ওখানে অ্যাকাউন্ট ব্যাংক অফ বরোদায়, আমি লকার নিয়েছি, লকার পাওয়া যাচ্ছে।
আমি কোন সাহসে নিয়েছি, সব কিছু পারমিশন নিয়ে করতে হতো। তো লকারের চাবিটা যখন বাবা বললো যে দিয়ে দাও দিয়ে দাও, আমার মা লকারের ছুরিটা মানে চাবিটা রীতিমতো মুখে ছুঁড়ে মারলো। মুখের ওপর তো মারেনি, এরমভাবে সামনে বসেছেন ছুঁড়ে মেরেছে যে নিয়ে যা তোর জিনিস তুই নিয়ে যা। তো যাই হোক, তা আমার বাবার ওই যে একটা ডায়লগ, আজ আমার বাবা পৃথিবীতে নেই, হ্যাঁ আমার মাও নেই, আমি চিতায় ওঠার আগ অব্দি ভুলবো না। পরে একদিন যখন বাবাকে আমি বলেছিলাম না, তখন আমার বাবা আমাকে বলছে, তখন মোটামুটি ভালো অবস্থা আমাদের চলে এসেছে, কেন কি তখন সেই সময়টা আবার আমি ওই ন্যাশনাল চ্যাম্পিয়ন অনিন্দিতা চক্রবর্তী টেবিল টেনিসে, তার কাছে আমার ছেলেকে আমি ভর্তি করলাম। ইনভার্টারে গিয়ে বাবাকে খেলতো, টুর্নামেন্টে যেত, খুব ভালো করতো। তারপর তো ওর আস্তে আস্তে পড়ার চাপ বাড়লো, তখন আমি অটোমেটিক নিজেই কী করলাম বলো তো, অটোমেটিক নিজেই আমি খেলাটা বন্ধ করে দিলাম। বাবার ইচ্ছে ছিল খেলার, কিন্তু আমি বন্ধ করে দিলাম যে খেলার জন্য, টুর্নামেন্টের জন্য স্কুল কামাই হচ্ছে, উঁচু ক্লাস হয়ে গেছে। বাবা তখন আমাকে বোঝাচ্ছিল, যখন বাবার একটু মানে সরি আমাদের ভালো অবস্থা তখন আবার চলে আসছে একটু একটু করে, তো তখন বাবা বলেছিল যে তোর মা তোর গায়ে লেগেছে কথাটা, ও মা অনুগ্রহ মানে তো ভালোবাসা, অনুগ্রহ মানে ভালোবাসা। যাই হোক, ভিডিওটা মারাত্মকভাবে বড় হয়ে গেল। আজকে এইটুকু, কালকে বাদ বাকিটা নিয়ে তোমাদেরকে আবার বলবো, কেমন? এটা ঠিক কথা, হাতি যখন কাদায় পড়ে ছামচিকেতেও লাথি মারে। তারপরেও যেন আমার সেই শক্তি, বাবার ওপর ভালোবাসাটা ছিল, আছে। এবং তখন আমার মনে হতো বাবার কথা না শুনলে বাবা যদি রাগ করে, আরে বাবা তো অনেক আগেই আমাকে মন থেকে বের করে দিয়েছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অনেক ভালোবাসা তোমাদের, পাশে থেকো, সাপোর্ট করো, অনেক ভালোবাসি তোমাদের, লাভ ইউ।